হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তাদের থার্ড সেমিস্টার মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি পদ, রাধার কি হইলো অন্তরে ব্যথা। তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদগুলো রয়েছে, প্রত্যেকটা পদ নিয়ে কিন্তু আমি তোমাদের ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তবে আজকের ক্লাসটি আলোচনা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। যারা কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, থার্ড সেমের কোর্স ফি রাখা আছে 599, ঠিক আছে? তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করলে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তাহলে আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি আর বেশি কথাটা বলে। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলী থেকে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাধার কি হইলো অন্তরে ব্যথা। দেখো, যখনই আমি তোমাদের এই বৈষ্ণব পদাবলী থেকে কোনো ক্লাস নিয়ে আলোচনা করি তখনই বলে দিই তোমাদের এক্সামে কোশ্চেনটা কিভাবে এসে থাকে। যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। তোমরা খাতায় একটু কোশ্চেনটা লিখে নেবে, সেইভাবে কিন্তু আমি উত্তর সহ তোমাদের আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। দেখো, প্রথম কোশ্চেনে যদি আমরা চলে যাই, এই যে আলোচ্য পদটি রয়েছে রাধার কি হইলো অন্তরে ব্যথা, এটি কবি চণ্ডীদাসের লেখা। আর যদি বলি এই পদটি কোন পর্যায়ের পদ, এই পদটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদের অন্তর্গত, ঠিক আছে? এখন এই পদটির ভাব সংক্ষেপ কি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো কি বলছে, এই পদটিতে আমরা দেখব রাধার যে বিরহী হৃদয়ের যন্ত্রণা চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মানে রাধা যে বিরহী, মানে বিরহী রাধার যে হৃদয়ের যে বেদনা, সেই বেদনা কিন্তু স্পষ্ট করে তুলে দেওয়া হয়েছে এই পদটির মধ্যে। কি বলছে, বিরহী রাধা সংসার সমাজ সম্পর্কে প্রায় উদাসীন। মানে এই যে বিরহী রাধা রয়েছে, মানে বর্তমানে যে রাধাকে দেখা যাচ্ছে তার সংসার সমাজে কোনো মন নেই, ঠিক আছে? সে উদাসীন হয়ে গেছে। তাই বলছে কবি বুঝতেই পারেনি যে রাধার ব্যথা কোথায়। মানে রাধার এরকম অবস্থা কি করে হলো, মানে রাধার ব্যথাটা আসলে কোথায় সেটা কিন্তু কবি বুঝতে পারছে না। তাই বলছে, তাই তিনি প্রশ্ন করছেন যে রাধার কি হইলো অন্তরে ব্যথা। এই যে এই পদটি দিয়ে আমরা বুঝতে পারছি, তাই কিন্তু তিনি প্রশ্ন করছে যে রাধার কি হইলো অন্তরে ব্যথা, এটা কিন্তু তিনি প্রশ্ন করছে, ঠিক আছে? তাই বলছে যে রাধা ব্যথিত হয়ে সমাজ সংসার সম্পর্কে প্রায় উদাসীন হয়ে গেছে। মানে তার এত ব্যথা, তার সমাজ সংস্কারে কোনো মন নেই, উদাসীন, তাই একলা বসে আছে। আর আসলে রাধাকে একাকিত্ব গ্রাস করছে। মানে আমরা দেখতে পাচ্ছি আসলে যেটা মেন বোঝার বিষয় সেটা হচ্ছে রাধা কি একাকিত্ব হয়ে গেছে, মানে তাকে পুরোপুরিভাবে একাকিত্ব কিন্তু গ্রাস করেছে। তাই বলছে সে কারো কথা সে শুনতে পায় না, তার সঙ্গে না শোনার ভান করে। মানে যদি কেউ কথা বলছে সেটাও সে শুনতে পায় না, শুনতে পেলেও কি করে, না শোনার ভান করে। মানে একটা অন্য মনস্ক আমরা যেটা দেখতে পারবো এই বৈষ্ণব পদাবলীর মধ্যে, সেই বিষয়গুলি বলে। যেরকম একটা নায়ক নায়িকা যে থাকে, সেখানে যখন কোনো একটা নায়কের প্রেমে একটা নায়িকা পড়ে, তখন আমরা দেখবো তার কিন্তু মন একটা অন্য মনস্ক কিন্তু থাকে, সে কিন্তু উদাসীন থাকে। সেই তদ্রূপ আমরা দেখবো এই বৈষ্ণব পদাবলীর মধ্যে রাধা আর কৃষ্ণ যে রয়েছে প্রধান নায়ক নায়িকা, এখানে রাধা কি হয়েছে, তার প্রায় উদাসীন, মানে তার কোনো কিছুতে যেন মন নেই, সংসারে তার কোনো মন নেই, সমাজ সম্পর্কে তার কোনো চেতনা নেই। তাই যে কি বলছে সেটা কিন্তু সে শুনেও না শোনার ভান করে। রাধা কিছু সময় অন্তর অন্তর মেঘের দিকে চেয়ে থাকে। আমরা দেখবো তার সঙ্গে কি করে, রাধা ঘরে একাই বসে আছে এবং সে মেঘের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে, মানে দেখছে মেঘের দিকে। কি বলছে, রাধার বিশ্বাস যে ওই কৃষ্ণ মেঘের মধ্যেই বুঝি তার প্রাণ স্বামী রয়েছে। মানে কৃষ্ণ কি ওই মেঘের মধ্যে হয়তো কৃষ্ণ রয়েছে, তাই সে কিন্তু ভাবছে, যেই কারণে সে এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। এবং বলছে সেই মেঘের দিকে রাধার দৃষ্টি কি স্থির, আর খাদ্যের প্রতি তার দৃষ্টি নেই। তিনি মেঘের দিকে যে তাকিয়ে আছে রাধা, সেই মেঘের দিকে তার দৃষ্টি আছে, খাওয়ার দিকে তার কোনো দৃষ্টি নেই, কোনো মন নেই। রঙিন বস্ত্র পরে, গৌরিক বস্ত্র পরিধান করে রাধা যেন যোগিনী সেজেছে। মানে একটা হয় না নারীর যে সাজসজ্জা, যে রঙিন বস্ত্র পরে থাকে, সেজে থাকে, কিন্তু তা সব পরিত্যাগ করে তিনি কি করেছেন, তিনি একটা যোগিনী বেশ ধারণ করেছেন। মানে যারা যোগ সাধনায় নামে তখন যেই বেশ ধারণ করে, সেই বেশ যেন তিনি ধারণ করেছে। তাই সেই পদের দুটা এখানে দিয়ে দিয়েছে উপমা, বিরতি আহারে রাঙাবাস পরে যেমন যোগিনী পারে। মানে আহারে তার কোনো দৃষ্টি নেই, কোনো মন নেই, এবং কি করছে, রাঙাবাস পড়ছে, তার সঙ্গে যেমন যোগিনীরা সাজে ঠিক তেমন ভাবে কিন্তু তিনি সেজে আছেন।
তারপরে কি বলছে দেখো, আসলে রাধার আলুথালু বেশ দেখে কবির এমন উপলব্ধি, মানে রাধা কি অস্থির আলুথালু, মানে তার সংসারে যেহেতু কোনো মন নেই, সেই বেশ দেখে কিন্তু আর কি কবি এই বিষয়ে এই কথাগুলো বলছে, এমন উপলব্ধি করছে। রাধা জাগতিক জীবনের সমস্ত চেতনা প্রায় হারিয়েছে, নারী সুলভ লজ্জা বস্ত্রসজ্জা কোনো কিছুর প্রতি তার তেমন দৃষ্টি নেই। মানে নারীদের একটা যে লজ্জা থাকে, তারপরে একটা বস্ত্রসজ্জা মানে সাজগোজ থাকে, সেখানে তার কোনো কিছুতেই মন নেই। তাই বলছে যে ফুল দিয়ে সাজানো কেশরাশি ফুলে আবার সেদিকে তাকিয়ে আছে, ফুল দিয়ে সাজানো কেশরাশি থেকে কখন এলোমেলো হয়ে গেছে সেদিকে তার দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনেই করেনি। মানে আমরা দেখেছি যে নারীরা যে সাজে, কেশ যে রয়েছে সেই কেশ বেঁধে সেখানে ফুল গুঁজে দেয়, সেই কেশ যে কখন খুলে গেছে তার প্রতি কিন্তু দৃষ্টি নেই রাধার। তাই বলছে যে আবার কোনো সময় হাসতে হাসতে দুই বাহু তুলে কি করছে, সে মেঘের দিকে চেয়ে কি যেন একটা বলে চলছে। আসলে রাধার বিশ্বাস যে ওই মেঘের কোণে কৃষ্ণ বুঝিয়ে আছে, তাই সেদিক চেয়ে থাকতে থাকতে অঙ্গসজ্জার প্রতি তার দৃষ্টি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। মানে তার কেন এরকম অবস্থা, সে ভাবছে হয়তো সেই মেঘের কোণেই হয়তো তার কৃষ্ণ লুকিয়ে আছে, তাই সে সেদিকেই তার দৃষ্টি দিয়ে রেখেছে। এইদিকে যে তার কখন চুলের কেশ খুলে গেছে, তারপরে তার খাওয়ার যে রয়েছে খাওয়ারের প্রতি কিন্তু কোনো দৃষ্টি নেই। ঠিক আছে, তাই এখানে বলছে কখনো এক মনে কি করছে, ময়ূরের দিকে চেয়ে থাকছে, ময়ূরের দিকে, এবং ময়ূরের প্রেম দেখে নিজের প্রেমের রোমাঞ্চ অনুভব করছেন। কবি চণ্ডীদাস বলছেন যে এই রাধা নতুন রাধা, মানে এখন যে রাধাকে দেখতে পাচ্ছে সেই রাধা হচ্ছে নতুন রাধা। এই রাধার জীবন চিত্র সম্পূর্ণ নতুন, আর সে চিত্র গড়ে উঠেছে কৃষ্ণের সঙ্গে নবপরিচয়ের পরে। আমরা দেখব এই যে রাধার যে এই নতুন একটা পরিচয়, মানে নতুন রাধা যে হয়েছে, এটা কখন হয়েছে, যখন কৃষ্ণের সঙ্গে তার নতুন পরিচয় হয়েছে, তখন কিন্তু আর কি এই অবস্থা তার হয়েছে। সেটাই কিন্তু এখানে কবি চণ্ডীদাস যে রয়েছে তিনি শেষে বলছেন। ঠিক আছে, তো আজকে বৈষ্ণব পদাবলীর পদ এতটুকুনি আলোচনা ছিল। এই ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।